নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আপনাদের স্বাগত। আজকে আমি সায়ন্তনী পাঠ করছি জয়দীপ চক্রবর্তীর লেখা ওদিকে যেও না। হাতে কিছুটা ফাঁকা সময় পেলেই আমি পাহাড়ে চলে আসি। এ আমার অনেক দিনের অভ্যাস। ওই যে বিশাল উত্তুঙ্গ পর্বতমালা, তাদের মস্ত ব্যাপ্তি, সেই বিশালতার সামনে দাঁড়িয়ে আমি ব্যক্তিগত তুচ্ছতাকে প্রত্যক্ষ করি প্রত্যেকবার। শুধু পাহাড়ের বিশালতাই নয়, তার ধ্যান গম্ভীর মূর্তি আমাকে মনস্থির করতেও সাহায্য করে। সংসারের অশান্তি, অফিসের কাজের চাপ, সবকিছুর ক্লান্তি ভুলিয়ে প্রত্যেকবার হিমালয় আমাকে নতুন করে জীবনের দিকে ঠেলে দেয়। এবারে পাহাড়ে আসাটা একদম হঠাৎ করে, কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই দুম করে তৎকালে টিকিট কেটে চলে এসেছিলাম একেবারে দেরাদুন। সেখান থেকে গাড়ি ভাড়া করে শটান চলে এসেছি সাঁকড়িতে। ছোট্ট পাহাড়ি গ্রাম। সাঁকড়ি একেবারে ছবির মতোই সুন্দর। এই পথে সাধারণ টুরিস্টের আনাগোনা নেই। মুখ্যত ট্রেকারদেরই এখানে আসা যাওয়া। এসব অঞ্চলে ভালো হোটেল মেলা দুষ্কর। ভদ্রস্থ থাকার জায়গা বলতে খানদুই হোটেল আর ভিএম মানে গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের বাংলো। ভেবেছিলাম তার কোনো একটাতে নিশ্চিত মাথা গোজার জায়গা পেয়ে যাব। তারপর তো গুরুং আছেই। আগে এমনি হুট করে চলে এসেছিলাম তালুকায়। তালুকার সাঁকড়ি থেকে আরো 15 কিলোমিটারের মতো এগিয়ে। সেবার গুরুংই থাকার ব্যবস্থা করে দিয়েছিল। গুরুংয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল হরকিদুন হয়ে জমদার গ্লেসিয়ার যাওয়ার পথে। তালুকা থেকে হরকিদুন ট্রেকিং শুরু করতে হয়। সেই ট্রেকিং গুরুংই ছিল আমার পথপ্রদর্শক। সাঁকড়ি থেকেই সে আমাদের সঙ্গী হয়েছিল। গুরুং বেশ চটপটে, পরিশ্রমী ছেলে, অসম্ভব কেয়ারিং। দীর্ঘ হাঁটা পথে একসঙ্গে চলতে চলতে তার সঙ্গে ভারী বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমার। ফিরে আসার সময় পুরনো আত্মীয়ের মতোই আন্তরিক স্বরে সে আমন্ত্রণ জানিয়ে বলেছিল, মন চাইলেই চলে আসবেন সাব, থাকার জায়গা নিয়ে একদম ভাববেন না। জানবেন এখানে আপনার গুরুং ভাই আছে। এবারে ট্রেকিংয়ে বেরোনোর ইচ্ছে থাকলেও একদম উপায় ছিল না। গত মাস 5 ধরে যা কাজের চাপ চলছিল, অফিস থেকে দীর্ঘ ছুটি ম্যানেজ করা সম্ভব হবে না এটা জানতাম আগের থেকেই। হিসেবের বাইরে কয়েকদিনের এই পড়ে পাওয়া ছুটিটা আচমকাই মিলে গিয়েছিল। আর ছুটি পেতেই আমি আর একটুও দেরি করিনি। প্রায় সঙ্গে সঙ্গে ঠিক করে ফেলেছিলাম ছুটোছুটি না করে পাহাড়ের কোলে 2-3টে দিন নিছকে আলস্যে কাটিয়ে দেব এই ছুটিতে। অফিসের কাজের চাপ সামলাতে সামলাতে আমার শরীরও খানিকটা বিশ্রাম চাইছিল। এই আলস্য যাপনের জন্য যে কোনো দিকেই আমি হয়তো চলে আসতে পারতাম, কিন্তু কি মনে হলো দেরাদুনে নেমে সাঁকড়ি চলে আসায় মনস্থির করে ফেললাম। তার একটা কারণ যদি এখানকার সৌন্দর্য হয়, অপর কারণটি নিশ্চিতভাবেই গুরুংয়ের সঙ্গলাভ। দেরাদুন থেকে সাঁকড়ি দীর্ঘ পথ। আমার পৌঁছতে সন্ধে পেরিয়ে গেল। আকাশ অন্ধকার করে কিছুক্ষণ আগে থেকেই টিপটিপ করে বৃষ্টি নেমেছিল। পাহাড়ি জায়গার এই দস্তুর। দিনে ছকছকে রোদ্দুর উঠলেই পাহাড়ের মাথায় মুকুটের মতো
আটকে থাকা বরফের চূড়াগুলো উত্তাপে গলে গিয়ে বাষ্প হয়ে আকাশের দিকে উঠতে আরম্ভ করে। আর তারপর রোদের তেজ মুড়ে এলে সেই মেঘের দল বৃষ্টি হয়ে আবার নেমে আসে পৃথিবীর দিকে। সাঁকড়ে পৌঁছে তড়িঘড়ি আমাকে নামিয়ে দিয়ে গাড়ি ফিরতি রাস্তা ধরল। তাকে এই রাতে দীর্ঘ পথ ফিরতে হবে বিপজ্জনক পাহাড়ি রাস্তা ধরে। গাড়িতে বসেই বার কয়েক গুরুংকে ফোনে ধরার চেষ্টা করছিলাম, না পাইনি। এখন পকেট থেকে ফোন বের করে দেখলাম নেটওয়ার্কই নেই। বৃষ্টির জোর বাড়ছে, সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া। শীতের জামা কাপড় ভেদ করে আমার হাড়ের মধ্যে ঢুকে গিয়ে সেই হাওয়া কাঁপ ধরিয়ে দিচ্ছিল। ভালো পথ দিয়ে দৌড়ে জিএমভিএনের বাংলোয় পৌঁছলাম। রাত কাটানোর জন্য একটা ঘরের বন্দোবস্ত হওয়াটা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। আমার ভাগ্য যে আজ সহায় নয় তা বুঝতে পারলাম যখন জিএমভিএনের কেয়ারটেকার জানালেন এখানে ঘর পাওয়া তো যাবেই না, এমনকি আজ রাতে মাথা গোজার জন্য এ অঞ্চলের কোনো ঘরই ফাঁকা নেই। দুটো বড় ট্রেকিংয়ের টিম ঢুকে পড়ায় সাঁকড়ির সব হোটেলই নাকি অলরেডি অকুপাইড। গুরুমের সঙ্গে আগে থেকে যোগাযোগ না করে সোজা সাঁকড়ি চলে আসার জন্য এই প্রথম আমার নিজের উপরে খানিকটা বিরক্তি জন্মালো। মনে হলো এসব পাণ্ডব বর্জিত জায়গায় এমন বিনা প্রস্তুতিতে চলে আসার সিদ্ধান্ত হঠকারিতা ছাড়া আর কিছুই হতে পারে না। চুপচাপ দাঁড়িয়ে নষ্ট করার মতো সময় আমার হাতে ছিল না। রাত কাটানোর জন্য একটা ভদ্রস্থ আস্তানা না জোটাতে পারলে ঠান্ডায় মরে যেতে হবে। আমি ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই গুরুমের অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড়ে ঢালু পথ, বৃষ্টিতে সে পথ খানিক পিচ্ছিল রয়েছে, দ্রুত হাঁটা সম্ভব ছিল না। তবুও যতটা সম্ভব তাড়াতাড়ি পা চালিয়ে গুরুমের অফিসে এসে পৌঁছালাম। এখান থেকে ট্রেকাররা গাইড, পোর্টার আর ট্রেকিংয়ের নানা সরঞ্জাম সংগ্রহ করে। আগের বারেই দেখেছি গুরুমের চালু ব্যবসা। এখনো এই দুর্যোগে সন্ধে গড়িয়ে যাওয়ার পরেও তার অফিসে বেশ কয়েকজন ট্রেকার ভিড় করে দাঁড়িয়েছিলেন। গুরুম অফিসে ছিল না, কিন্তু যে কম বয়সী ছেলেটি অফিস সামলাচ্ছিল সে আমায় চিনতে পেরে আলতো হাসল, আর তারপর একটা ফাঁকা চেয়ার দেখিয়ে হাতের ইশারায় আমাকে বসতে বলল। আমার এতক্ষণে ছেলেটিকে চেনা লাগলো। মনে হলো আগের বার বোধহয় ছেলেটিকে দেখেছি। অবশ্যই আমি নিশ্চিত হতে পারলাম না। এ অঞ্চলের এই এক সমস্যা, সকলের মুখে সেরকম মনে হয়। তার মধ্যে বেশ কয়েক বছর আগে দেখা বিশেষ একটা মুখ আলাদা করা খুবই কষ্টকর। নিজের কাজ ছাড়তে ছাড়তে ছেলেটি নিজের থেকেই বলল, আপনি তো গুরুমের দোস্ত আছেন, নিশ্চিত তাকে খুঁজতে আপনি এই অফিসে এসেছেন। উপর নিচে মাথা নাড়লাম আমি। কিন্তু গুরুম তো এখন নেই সাব, সে পার্টি নিয়ে বেরিয়ে গেছে বেশ কদিন আগেই। সব ঠিকঠাক থাকলে তার আগামী পরশুই ফেরবার কথা। আমি থতমত খেয়ে গেলাম। এখন উপায়? অফিসের ছেলেটি আমার মুখের দিকে তাকিয়ে হাসল। উঠেছেন কোথায় সেইটাই তো মুশকিল। আমি কাঁচু মাচু মুখ করে বললাম, কোথাও ফাঁকা নেই। ভেবেছিলাম আজ রাত্রিটুকু যাতে নিশ্চিন্তে কাটাতে পারি গুরুম তার একটা ব্যবস্থা নিশ্চিত করে দিতে পারবে। কিন্তু कोई दिक्कत नहीं साहब,
ছেলেটি হাতের কাজ দ্রুত সেরে ফেলতে ফেলতে উঠে দাঁড়ালো। নরবু भी आपका छोटा भाई जैसा। গুরুং নেই তো কি আছে, मैं हूं ना। আপনার জন্য কিছু একটা ব্যবস্থা জরুর হয়ে যায়গা সাব। নরবু ফ্লাস্ক থেকে কাগজের কাপে চা ঢালল, তারপর বাড়িয়ে দিল আমার দিকে। চায় পিজিয়ে সাব। বেশ শীত করছিল। চা খেয়ে আরাম পেলাম। হাতের কাজ শেষ করে নরবু আরো প্রায় মিনিট 20 পরে উঠে দাঁড়ালো। অফিস বন্ধ করতে করতে বলল, এখানে তো থাকার জায়গা নেই দেখছেনি। রুকস্যাক এই অফিসেই থাক, আপনি আমার সঙ্গে গ্রামে চলুন। আজ রাতের জন্য ওখানে কিছু একটা বন্দোবস্ত হয়ে যাবে। এখন আমার ঘর থেকে খানার বন্দোবস্ত ভি হয়ে যায়গা। কাল ট্রেকাররা বেরিয়ে গেলে এখান থেকে ঘর পেয়ে যাবেন, তখন আপনার আর কোনো সমস্যা হবে না। তা গ্রাম কত দূর? কিছুটা আশান্বিত হয়ে জিজ্ঞাসা করলাম। করিব 1 মাইল। নরবু হাসল। পাহাড়ি রাস্তার বৃষ্টির মধ্যে অন্ধকারে 1 মাইল পথ হাঁটা মোটেই সুখকর অভিজ্ঞতা নয়। তাছাড়া অভিজ্ঞতা থেকে দেখেছি এখানকার লোকের 1 মাইল অনেক সময় 2-2.5 কিলোমিটারে গিয়ে দাঁড়ায়। কিন্তু আমার হাতে তো দ্বিতীয় কোনো বিকল্প ছিল না। অগত্যা নরবুর প্রস্তাব মতো রুকস্যাক অফিসে রেখে চুপচাপ ওর পিছন পিছন হাঁটা শুরু করলাম। অন্ধকারে এবড়ো খেবড়ো চড়াই উতরাই পেরিয়ে নরবুর পিছন পিছন এই আন্দাজ প্রায় ঘন্টাখানেক হেঁটে তার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। প্রায় যে তার বাড়িতে নিমন্ত্রণ নিয়ে মনে মনে খানিক আশ্বস্ত বোধ করছিলাম। কিন্তু নরবুই হাঁক ডাক করে তার বউকে ডেকে যেভাবে আমায় তার বড় ভাই হিসেবে গিন্নির সঙ্গে পরিচয় করিয়ে দিল, আমার অস্বস্তিটুকু সম্পূর্ণ উবে গেল। নরবুর স্ত্রী বলতে গেলে একেবারে বাচ্চা নেই, এই বড় জোর 23-24 বছর বয়স হবে। আমি হেসে বললাম, কি নাম তোমার বয়েন? শিবাঙ্গী। মেয়েটি লাজুক হেসে মাটির দিকে চোখ নামালো। आपका छोटा भाई मुझे শিবা कहते हैं। ভারী মিষ্টি আর সপ্রতিভ মেয়েটিকে দেখে আবার নিজের বোনের কথাই মনে পড়ল। মনে মনে বললাম, এমনই থেকো তোমরা নরবু। মনুষ্যত্ব আর ভালোবাসা তোমাদের মতো কিছু মানুষের মধ্যে দিয়েই বেঁচে থাক এই স্বার্থপর পৃথিবীতে। ডিম ভাজি আর রুটি খেতে খেতে নরবু বলল, রাতটুকু সামান্য তকলিফ হবে আপনার। এই জমিনের উপর দিকে আমার একটা ঘর আর ঘর লাগোয়া টয়লেট আছে। আগে ট্রেকারদের ভিড় বেড়ে গেলে ওটাতে হোমস্টে হিসেবে ভাড়া দিতাম। ওখানেই আপনার থাকার ব্যবস্থা করেছি আজকের রাতটুকুর মতো। কিন্তু কিন্তু কি? আমি স্বস্তির শ্বাস ছেড়ে বলি, ঘরটা তেমন একটা সাজানো গোছানো হবে না। এই তো দেখো নরবু, ও নিয়ে আমি কিছু ভাবছি না। রাত কাটানোর জন্য একটা থাকার জায়গা পাচ্ছি, এই যে তা ঠিক নয়। শিবাঙ্গী মাটির দিকে মাথা নামিয়ে রেখেই বলল, ও ঘরটার বাইরে একটা ঢালু জমি পেরোলে দেখবেন পাথরের খাঁজ দিয়ে একটা পাহাড়ি ঝোড়া বয়ে গেছে। ঘর থেকেই আপনি তার বয়ে যাওয়ার ঝড়ঝড়ানি শব্দ শুনতে পাবেন ভাইজান। রাতের তারা আর চাঁদের আলোয় ও ঝোড়া বহুত বড়িয়া লাগে দেখতে। কিন্তু ভুলেও আপনি যেন রাতে ও ঝোড়ার দিকে যাবেন না। কেন? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। শিবাঙ্গী কিছু একটা বলতে যাচ্ছিল আমায়, কিন্তু চোখের ইশারায়
নড়বু তাকে থামিয়ে দিল। আমার কাছে তোমরা কিছু একটা লুকাচ্ছ নড়বু, বলে ওর মুখের দিকে আমি চাইলাম। ও ঝোড়ার অভিশাপ আছে। ফলে নড়বু আমার হাত ধরে টান দিল। চলুন সাব, আপনাকে ঘরে পৌঁছে দিই, রাত বাড়ছে। আমরা এখানে কেউ বেশি রাত পর্যন্ত জাগি না। বিজলি তো নেই দেখছেনি, তেল আনতেও বিস্তর মেহনত করতে হয় আমাদের। ঘরটা মন্দ নয়, কাঠের মেঝের উপর ভারী চমৎকার কার্পেট পাতা। ঘরের এক ধারে ছোট্ট টি টেবিলের উপর জলের বোতল আর গ্লাস। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, পায়ের কাছে একজোড়া কম্বল রাখা। খেয়ে দিয়ে উঠে একটুক্ষণ গল্প গুজব করেছি নড়বুর সঙ্গে। একটা সিগারেটও খেয়েছি। এইটুকুই সময় পেয়েছি হাতে। তার মধ্যেই নড়বু স্ত্রী আমার জন্য এমন পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রেখেছে ঘরখানা। খুশি মনেই বললাম, কত ভাড়া দিতে হবে বলো তো তোমার এই হোমস্টেতে থাকার জন্য? তেমন মনে হলে 3-4টে দিন এখানে যা আছি এই ঘরেই কাটিয়ে দেওয়া যাবে। এক হাত জিভ বের করে কানে আঙুল দিল নড়বু। কি বলেন সাব, আপনি আমার মেহমান। আপনার থেকে ভাড়া নিলে যে মহা পাপ হবে। একটা রাতেরই তো ব্যাপার সাব। কাল আপনি চাকরিতে ভালো ঘর পেয়ে যাবেন এই হোটেলে। বুঝতে পারলাম ছুটির কটা দিন আমার এখানে কাটিয়ে দেওয়ার প্রস্তাবটা এক অর্থে খারিজ করে দিচ্ছে নড়বু। এরপরে তো আর জোর খাটানো যায় না। নড়বু দরজার দিকে এগিয়ে গেল। তারপর আমার দিকে ফিরে আবার বলল, কিছুতেই কিন্তু নদীর দিকে যাবেন না রাত শেষ হওয়ার আগে। আমি ততক্ষণে বিছানায় আরাম করে বসেছি। পা দুখানা ঢুকিয়ে দিয়েছি কম্বলের ভিতরে। ওর কথায় হেসে বললাম, পাগল নাকি? বাইরে এখনো বৃষ্টি পড়ছে, হাওয়া বইছে সনসন করে। আমি কেনই বা খামোখা বাইরে বেরোতে যাব? বৃষ্টি একটু পরেই থেমে যাবে, চাঁদ উঠবে আকাশে। পাহাড়ের মাথা থেকে গড়িয়ে চাঁদের আলো এসে পড়বে উপত্যকায়, নদীর জলে। আর তখনই যে বিপদ। কিসের বিপদ? নড়বু আর দাঁড়ালো না, ঘন ঘন করে হেঁটে চলে গেল। এই প্রথম আমার কেমন যেন গা ছমছম করে উঠল, কাটা দিয়ে উঠল গায়ে। নড়বুর শেষের দিকে বলা কথাগুলো কেমন যেন হেয়ালিতে ভরা। কি বলতে চাইছে সে? আর কোন কথাই বা প্রাণপণে লুকাতে চাইছে সে আমার কাছে? সারাদিনের পথশ্রমে শরীর ক্লান্ত ছিল, মাথা কাজ করছিল না। কাজে নড়বুর কথা মাথা থেকে সরিয়ে দিয়ে বিছানায় লম্বা হলাম। শরীর এমনি বিশ্রাম চাইছিল তখন। কম্বল মুড়ি দিয়ে পিঠ সোজা করতে একেবারে অঘরে ঘুমিয়ে পড়লাম আমি। কতক্ষণ যে ঘুমিয়েছিলাম কে জানে। ঘুম ভেঙে গেল আচমকায়। সাধারণত এক ঘুমেই সকাল হয় আমার প্রত্যেক দিন। রাতে ওঠার অভ্যাসও ছিল না আমার কস্মিনকালে। ক্লান্ত শরীরে ঘুম দীর্ঘ হবে এমনটাই তো স্বাভাবিক। তবু আমার ঘুম ভেঙে গেল হঠাৎ। শরীরের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি টের পাচ্ছিলাম। ঘরের মধ্যেটাও কেমন যেন বাড়তি গুমোট লাগছে। চারদিক নিশ্ছিদ্র করে আটা ছোট্ট ঘর। কনকনে ঠান্ডা আবহাওয়া যাতে আরামপ্রদ হয় সেজন্য শিবাঙ্গী মালসায় করে খানিকটা আগুন রেখে গিয়েছিল খাটের নিচে। মনে হলো কি জানি কাঠ কয়লার আঁচ বন্ধ ঘরে জ্বলছে অনেকক্ষণ, সেজন্যই হয়তো এই অস্বস্তি। মাথার দিকের কাঁচের জানলার পর্দা সরিয়ে অবাক হয়ে গেলাম আমি। বৃষ্টি থেমে গিয়ে আকাশ ঝকঝকে হয়ে গিয়েছে। ফুটফুটে জ্যোৎস্নায়
চড়াচড় ভেসে যাচ্ছে। দূরে বরফ ঢাকা পাহাড়, আমার ঘরের বাইরের আলোকিত বুগিয়াল, একটু দূরে ফুলের গাছ, বসার জন্য হেলান দেওয়ার ব্যবস্থা সহ কাঠের বেঞ্চ, আর জনা তিনেক মানুষ বসে দোল খেতে পারে এমন একটা দোলনা। সবকিছুই এই রাতে চাঁদের আলোয় কেমন যেন মায়াবী হয়ে উঠেছে। আমি বিছানা ছেড়ে নিচে নামলাম, জ্যাকেটটা চাপিয়ে নিলাম গায়ে, তারপর মাথার টুপিটা চাপিয়ে নিয়ে যেন সম্মোহিতের মতো দরজা খুলে দিয়ে গিয়ে দাঁড়ালাম খোলা আকাশের নিচে। নড়বুর ঘরের দিকে তাইলাম একবার, দেখলাম ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে ওদিকটা। কাল রাতে যখন নড়বু আমাকে এই ঘরে নিয়ে এসেছিল, তখন খেয়ালই করিনি ওদিকটা অমন সুন্দর। ওই গাছগুলো, ওই দোলনা, কিছুই চোখে পড়েনি তখন। অবশ্য চারদিক মেঘে ছেয়েছিল সে সময়। বৃষ্টির ঠান্ডা ফোঁটাগুলো যেন ছুরির মতো পোশাক ভেদ করে শরীরে পৌঁছতে চাইছিল। আশেপাশে তাকিয়ে দেখার মতো মানসিকতাই কি ছিল তখন? শরীর বিশ্রাম চাইছিল ভীষণভাবে। হালকা হাওয়ায় দোলনাটা একা একাই দুলছে, হাফছা আওয়াজ উঠছে। আওয়াজটা কেমন যেন গোঙানির মতো, হঠাৎ শুনলে ছ্যাঁক করে ওঠে বুকের মধ্যে। দোলনার পিছনেই কিছুটা খাড়ায়, তার ওপারেই নিশ্চিন্ত নদীটা। নড়বু, শিবাঙ্গী দুজনেই বারণ করেছিল আমাকে বারবার, তবুও নিজেকে কিছুতেই যেন আটকাতে পারলাম না। গুটি গুটি পায়ে আমি এগোতে শুরু করলাম ওই দোলনাটার দিকে। কয়েক পা এগিয়েছি সবে, চোখে পড়ল চড়াইয়ের দিক থেকে হাতে হাত ধরে পাহাড়ের ঢাল বেয়ে এক যুবতী আর এক যুবক এগিয়ে আসছে। চাঁদের আলো পিছন দিক থেকে এসে পড়ছে তাদের মাথা একায়, মুখ একেবারেই অস্পষ্ট। তবু মনে হলো ছেলে আর মেয়েটি বুঝি নড়বু আর তার স্ত্রী। আমার দিকে খেয়াল পড়েনি তাদের। আত্মগত ভঙ্গিতে নরম পায়ে হালকা কুয়াশার মধ্যে দিয়ে কেমন যেন ভেসে ভেসে এগিয়ে আসছে তারা। আর একটু এগিয়ে আসতেই আমার সংশয় রইল না আর। হ্যাঁ, ওরা নড়বু আর শিবাঙ্গী। খুব ধীরে এগিয়ে ওরা দুজনে সেই দোলনাটির উপর এসে বসল। দোলনা দুলতে শুরু করলো। কুয়াশা আর মেঘের চাঁদও ঘিরে ফেলেছে ওদের। চাঁদের আলো যেন সেই আড়ালটুকু চেষ্টা করেও ভেদ করতে পারছে না কিছুতেই। সেই অদ্ভুত আলো আধারে মেঘ, কুয়াশা, রূপলি জ্যোৎস্নার রহস্যময় জড়াজড়ির মধ্যে তাদের আবছা শরীর দুটোকেও ক্রমশ আরো কাছাকাছি সরে আসতে দেখলাম। আমার লজ্জা লাগছিল। নিজেই নিজেকে শাসন করলাম। আমি কি আক্কেল আমার আগেই বোঝা উচিত ছিল। কতটুকুই বা বয়স এই ছেলে মেয়ে দুটোর, সদ্যই সংসার করছে হয়তো। এখনই তো এই লাগাম ছাড়া ভাব থাকবে ওদের। নিজেদের নিভৃত জ্যোৎস্নায় ক্রমশ আরো কাছে আসবে ওরা। এখানে আমার থাকা কি মানায়? আমাকে আগেই ইঙ্গিত করেছিল ওরা, আমি বুঝতে পারিনি। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করেছিলাম, একটা সিগারেট ধরাবো বলে। প্যাকেটটা আবারও পকেটে ঢুকিয়ে দিয়ে নিজের ঘরের দিকে ফিরলাম আমি। আর তখনই লোকগুলোকে চোখে পড়ল আমার। সংখ্যায় এই জনা ৫-৬ বেশি হবে না, কিন্তু সকলে সশস্ত্র। তাদের কালো হাতে বল্লম, কারো হাতে লম্বা ছোরা, আবার কেউ হাতে বাগিয়ে ধরেছে লাঠি। আমার ঘরের একেবারে পাশ থেকে
খুব সন্তর্পণে তারা এগিয়ে যাচ্ছে নড়বু আর শিবাঙ্গীর দিকে। এই লোকগুলো যে কারা আর কোথায় লুকিয়েছিল এতক্ষণ কিছুই বুঝতে পারছিলাম না। শুধু এটুকু বুঝলাম নড়বুরা বিপদে পড়তে চলেছে। লোকগুলো ততক্ষণে নড়বুদের আরও কাছে গিয়ে পৌঁছিয়েছে। আমি নিজের বিপদের কথা না ভেবে চিৎকার করে উঠলাম, নড়বু, শিবাঙ্গী, নড়বু। লোকগুলো আমার চিৎকার শুনে ঘুরে দাঁড়িয়েছে। কুয়াশা মাখা আবছা আলোতেই দেখলাম থকথক করে জ্বলে উঠেছে তাদের চোখগুলো। নড়বু আর শিবাঙ্গীও দোলনা থেকে নেমে দাঁড়িয়েছে। নদীর দিক থেকে ঠান্ডা কনকনে হাওয়া বইতে শুরু করেছে। সেই হাওয়ায় নড়বু আর শিবাঙ্গীর শরীর দুটো অদ্ভুতভাবে দুলছে। দুলতে দুলতেই নড়বু চেঁচিয়ে উঠল, क्यों बाहर आया साहब? ये तो বার করে বারণ করলাম আপনাকে। লোকগুলো হই হই করে ঝাঁপিয়ে পড়ল ওদের দুজনের উপর। ওরা পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠছে। ওদিকে খাদ, খাদের মধ্যে দিয়ে ভীম বেগে বইছে পাহাড়ি নদী। আমার বুকের মধ্যে ছ্যাঁক করে উঠল। আতঙ্কিত হয়ে চেঁচিয়ে উঠলাম আবার, সম্ভাল কে ভাইয়া। যে লোকগুলো ওদের ধাওয়া করেছিল তাদের একজন থমকে দাঁড়িয়ে ফিরে চাইল আমার দিকে। হাতের বল্লম তাক করলো আমার দিকে। বল্লমের খোঁচা আর লাঠির খা খেতে খেতেও নড়বু আর শিবাঙ্গী চড়াই ভাঙছিল প্রাণপণ। সেই অবস্থাতেই বলে উঠল ওরা, রুকিয়ে মত ভাইয়া, ইহা সে তুরন্ত ভাগ যাইয়ে প্লিজ। লোকটা দ্রুত নেমে আসছে আমার দিকে। নড়বুদের বিপদের মধ্যে রেখে আমার পালানোটা ভালো দেখায় না জানি, তবু আমি দৌড়াতে আরম্ভ করলাম। পথ দুর্গম, আবছা আলোয় কোন পথে যে যাচ্ছি কিচ্ছুটি বুঝতে পারছি না। নড়বুর বাড়ি থেকে বেরিয়ে এসে যেদিকে পারলাম এগোতে শুরু করলাম দ্রুত পায়ে। পিছনে তাকিয়ে দেখলাম না, কেউ ধাওয়া করে আসেনি আমার পিছনে। অমন ঠান্ডাতেও বিন্দু বিন্দু ঘাম জমেছে আমার শরীরে। মনে হচ্ছিল বসে খানিকটা জিরিয়ে নি, তবু মনে জোর এনে আরো কিছুটা পথ এগিয়ে গিয়ে থামলাম। আকাশের দিকে চেয়ে দেখলাম রাত শেষ হয়ে সূর্য উঠেছে। রাস্তার পাশে গাছের গায়ে ঠেস দিয়ে একটা চ্যাপ্টালো পাথরে বসে পড়লাম। অবসন্ন শরীরে রাজ্যের ঘুম নেমে এলো চোখে। ঘুম যখন ভাঙল বেশ বেলা হয়েছে। ঝলমলে রোদ ছড়িয়ে পড়েছে সম্পূর্ণ উপত্যকা জুড়ে। গুরুঙের অফিসের কাছে পৌঁছতে কোন পথে যাব ঠিক ঠাউর করতে পারছিলাম না। মুশকিল আসান করলো স্থানীয় কিছু লোকজন। হাড়ি লোকড়ি নিয়ে তারা হেঁটে আসছিল। আমি ভুল পথে এসেছিলাম, তারাই আমাকে সাঁকড়ি যাওয়ার পথ বাতিয়ে। আঁকা বাঁকা পথ বেয়ে গোটা দুই সরু নালা পেরিয়ে অবশেষে আবার যখন গুরুঙের অফিসে এসে পৌঁছলাম, সূর্য মাথায় উঠেছে। দেখলাম গুরুং ফিরে এসেছে। নিজের চেয়ারেই বসেছিল সে। দীর্ঘ পথ ট্রেক করে একটু আগেই ফিরেছে, কিন্তু তার চোখে মুখে ক্লান্তির ছাপ নেই। আমাকে দেখেই সে লাফিয়ে উঠল, সাব কবে এলেন আপনি? কাল, বলে রুকস্যাকটার দিকে হাত বাড়ালাম। গুরুং অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ইয়ে সামান আপকা? হ্যাঁ, আমি মাথা নাড়িয়া। কাল রাতে এখানে রেখে গিয়েছিলাম বলে ব্যস্ত সমস্ত হয়ে উঠে আমি বলি। নড়বু আর শিবাঙ্গী খুব বিপদ বুড়ো। নড়বু শিবাঙ্গী দু চোখ বিস্ফারিত করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে গুরুং। ইয়ে হো হি নেই সাকতা সাহাব। কেন? আমি অবাক হয়ে বলি। আমার রুকস্যাকটা নিজের কাঁধে উঠিয়ে নিল গুরুং। হোটেলের দিকে হাঁটতে হাঁটতে বলতে শুরু করলো, বড়া করুণ কাহিনী সাহাব।
কি হয়েছে? আমি আবারও জিজ্ঞাসা করি কৌতূহলী হয়ে। আপনি তো ওসলা গ্রাম সম্পর্কে জানেন। জানি। চলতে চলতে মাথা নাড়লাম আমি। তাহলে এও নিশ্চিন্ত জানেন সে গ্রামে এখনো দ্রৌপদী প্রথা মেনে লড়কিদের শাদী হয়। এই বিষয়টা যখন হরকিদুন যাই তখন শুনেছিলাম ওসলা গ্রামে এখনো একটি মেয়ের শ্বশুরের সব ছেলের সঙ্গে একসঙ্গে বিয়ে হয়। সম্ভবত সম্পত্তির বিকেন্দ্রীকরণ ঠেকাতেই এই ব্যবস্থা হয় তাদের। তবে এখনকার মেয়েদের একাংশ যে আর এই অদ্ভুত প্রথা মানতে রাজিই হচ্ছে না, সে কথা তখন শুনেছিলাম। গুরুকে এ কথা বলতে সে উপর নিচে মাথা দোলালো। ঠিকই শুনেছেন, শিবাঙ্গীও সে প্রথা মানেনি। শিবাঙ্গী? আমি অবাক হয়ে বলি। জি স্যার, গুরুং আবার বলে। পড়ালেখা করা মেয়ে সে, এমন সেকেলে প্রথা সে কেনই বা মানতে যাবে বলুন? আমার অফিসের নরবুর সঙ্গে তার প্রেম হয়। নরবু বড় ভালো ছেলে ছিল স্যার। ছিল বলছো কেন গুরু? আমার প্রশ্নের জবাব না দিয়ে গুরু বলে চলল, নরবু আর শিবা লুকিয়ে শাদি করে সংসার পাতলো চাকরি থেকে খানিক তোফাতের একটা গ্রামে। বড় বদনসিব তাদের। গুরু রিসেপশন থেকে আমার ঘরের চাবি নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, শিবাঙ্গীর বাপ দাদারা ব্যাপারটা মানতে পারল না সাব। কালকেরই মতো এক পূর্ণিমা রাতে লোক নিয়ে তারা চড়াও হলো ওদের উপর। ঘরে ঢুকে থপাস করে বিছানার উপর বসে পড়লাম আমি। গুরু আমার রুকস্যাকটা ঘরের মেঝেই রেখে থরা গলায় বলল, ছেলে মেয়ে দুটো বহুত কোশিশ করেছিল সাব, লেকিন কুছ নেই হুয়া। ওরা কোনো কথাই শুনতে চায়নি। ওদের বল্লমের হাত থেকেই বাঁচতে চড়াই পথে ওদিকে নদীর দিকে নেমে যেতে চেয়েছিল সাব ওরা, কিন্তু পারেনি। হড়কে পড়েছিল পাহাড় থেকে। যাক, অত বড় ঝড় সামলেও ওরা যে প্রাণে ভিড়েছে এই ঢের। আমি বড় মতো শ্বাস ছাড়ি। গুরু ম্লান হাসল। অত উঁচু থেকে খাদে নদীর পাথরের উপর আছড়ে পড়লে কেউ কি বাঁচে সাপ? ওরাও বাঁচেনি। শরীর দুটো ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। আমার মাথা বন বন করে ঘুরছিল। গুরু আরো কি সব বলছিল, কিন্তু কিছুই আর আমার কানে ঢুকলো না। ক্ষণক্রমে বললাম, বড্ড ক্লান্ত লাগছে গুরু, এখন আমার একটা লম্বা ঘুম দরকার। তুমি অফিসে থেকো, আমি বিকেলে আসছি। বাকি কথা তখনই হবে।